শিক্ষকের রূপান্তর হচ্ছে বাহ্যিক এবং অন্তর্গত দুটি। যেমন সংস্কৃতি আছে বাহ্যিক এবং অন্তর্গত, বস্তু এবং অবস্তুগত। এই পরিবর্তনটার জায়গায় আমরা নোটিস করেছি। আমরা একটা দিনের ওয়ার্কশপে তো অনেক কিছু বলতে পারবো, এটা তো খুব বুঝি না। আমার জন্য নির্ধারিত সময় হচ্ছে 12টা, তার মানে আমাকে 12টায় চলে যেতে হবে। এর মধ্যে আমি আর যে কয়টা বিষয় টাচ করতে পারি সেটা হচ্ছে একটু বলি যে যখন টি ব্রেক হচ্ছিল, একজন আমাদের কলিগ এখানে ট্রেনি একজন বলছিলেন যে আপনি খুব সৌভাগ্যবান যে আপনি এত বছর টিচিং আছেন, এটা ওটা আছেন বটে, সেটা তো বটে, কিন্তু এছাড়াও আমার অনেক রকম সৌভাগ্য আছে। ওটা তাকে বলি না, আমি বলছি যে জিজ্ঞেস করেছে আর কি কি সৌভাগ্য আছে, আমি ক্লাস শুরু হোক বলি। রাজশেখর বসু পরশুরাম নাম শুনেছেন? এই দেশে প্রথম বাংলা ডিকশনারি যিনি লিখলেন, চলন্তিকা ডিকশনারি, ওর নাম ছিল রাজশেখর বসু পরশুরাম। খুব রম্য রচনা লিখলেন। তিনি লিখেছেন যে পুরুষ লোক হচ্ছে, যারা পুরুষ আছে তারা দুই রকম কপালের পুরুষ আছে। একটা হচ্ছে হাড় কপালি পুরুষ। হাড় কপালি পুরুষটা হচ্ছে যে স্বামীটা একটা মুরগি কিনে এনেছে, স্ত্রীকে বলেছে রেঁধে দাও, এখন স্ত্রীটা রাঁধতে গিয়ে পুরো মাংসটা খেয়ে ফেলেছে, কে হাড়গুলি দিল, স্বামীকে বললো এমন মুরগি এনেছে কোনো মাংসই নাই। তো এরকম কিছু পুরুষ লোক আছে, এরা হচ্ছে হাড় কপালি পুরুষ। আরেক দল পুরুষ লোক আছে, ওরা হচ্ছে বউ কপালি পুরুষ। এরা অনেক স্ত্রী খুঁজে পায়। এটা হচ্ছে যেমন আমি কিন্তু অনেক স্ত্রী খুঁজে পেয়েছি আমার বিভিন্ন জায়গায় বিভিন্ন সময়। ওই রাজশেখর বসুর মতো বউ কপালি পুরুষ আমি। শোনেন কিরকম, আমি তখন জগন্নাথ কলেজে, আমার চাকুরি জীবনের একটা বড় অংশ কেটেছে আমার জগন্নাথ কলেজে, 11 বছর চাকুরি করেছি। 1994 সালের কথা শোনেন। মাস্টার ডিগ্রির ফাইনাল ইয়ারের ভাইবা হচ্ছে। এক্সটার্নাল হচ্ছেন ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, ইন্টারনাল হচ্ছেন চেয়ারম্যান এবং আমি। তা আমাদের একটা ছাত্রী ছিল, নাম ছিল আফরোজা, খুবই সপ্রতিভ একটা মেয়ে। আমরা সকলে ওকে খুব স্নেহ করতাম, কিন্তু ভাইবা বোর্ডে এসে ও তো নার্ভাস হয়ে গিয়েছে, ও কোনো উত্তরই দিতে পারে না। এক্সটার্নাল বলেছে যে শরৎচন্দ্রের একটা উপন্যাসের নাম বলো, তাও বলতে পারে না। হুমায়ুন আহমেদের একটা বইয়ের নাম, তাও বলতে পারে না, মুখটা শুধু নড়ে, মানে নার্ভাস আর কি। একটা পর্যায়ে এক্সটার্নাল খেপে গিয়েছে, খেপে গিয়ে বলছে এই মেয়ে, তোমাকে আমি শেষ প্রশ্ন জিজ্ঞাসা করছি, উত্তর দিতে না পারলে তোমাকে ফেল করিয়ে দেবো, বলো সীতার স্বামীর নাম কি? এখন বাংলায় যে MA পাস করবে, সীতার স্বামীর নাম রাম, এটা তাকে জানতেই হবে, কারণ এটা পড়তে হয় তাকে, সেটাও সে বলতে পারে না। তখন আমার খুব মায়া লেগেছে। ছাত্রী তো বুঝতে পারছেন। আমার হাতে একটা কাগজ ছিল, তা আমি করেছি কি কাগজটার মধ্যে একটা বড় করে র লিখেছি, যে রটা দেখলে তো বুঝবে যে রাম। তা আমি কাগজটা এরকম ঘুরিয়ে ওকে দেখিয়েছি, ও দেখলো, দেখে বলে কি রতন। এরকম কপাল দেখেছে, বৈদিক যুগের সীতা, আমি তারও স্বামী, মানে এটা হচ্ছে বউ কপালি। আরো আছে এরকম, আরো মজার আছে। শোনেন, আমি যে শুনেছেন না, মানে বছর দুয়েক আগে, দেড়েক আগে আমি ময়মনসিংহের আনন্দমোহন কলেজে চাকরি করেছি। ওখান থেকে তো ট্রেনে করে ফিরতাম এবং ট্রেনে করে যেতাম। ওখানে যাদের ওই এলাকায় বাড়ি তারা জানবেন যে একটা ট্রেন আছে বলাকা কমিউটার ট্রেন, এত মানুষ ওঠে, গিজ গিজ করতে থাকে, আপনি দাঁড়ালে কোনটা আপনার হাত কোনটা আপনার পা আপনি কিচ্ছু বুঝতে পারবেন না। তো এরকম একদিন ট্রেনটায় উঠেছি, ঢাকায় ফিরছি, ট্রেনটা যখন গফরগাঁয়ে এলো তখন কিছু প্যাসেঞ্জার নেমে যায় আর কি। তা আমি তো কোনো রকম এরকম করে দাঁড়িয়ে আছি, ওই ভিড়ের মধ্যে ট্রেনটা থামবার পর এক মহিলা আমার হাত ধরে টানছে আর বলে আইও আইও, সে তার স্বামী মনে করে আমার হাত ধরে টানতে শুরু করলো। কপাল আপনি চিন্তা করেন, হর হামেশা। মধ্যরাতে ফোন বেজে উঠলো, মোবাইল ফোন। তা আমি তো ঘুম জড়ো ভাবে জাস্ট কিছু বলিনি, ফোনটা ধরেছি আর কি। ওই পাশ থেকে নোয়াখালী ভাষায় বললো আর ওপর রাগ করছো নি, মানে সে তার স্বামীকে করতে গিয়ে আমাকে করেছিল, আমার উপর রাগ করেছো। আমি তো চুপ করে আছি, কিছুক্ষণ পরে বললো বুঝছি আর ওপর রাগ করছো তুমি। তো তখন আমার মনে হলো যে এবার একটু বলে ফেলি যে আমি তো আপনার স্বামী না, অন্য একজন, নতুবা কোন অন্তরঙ্গ কথা বলে ফেলে ভয়ে। তা আমি বললাম জি আচ্ছা,
ঠিক আছে, যে বললাম সেটা সাইচ্ছে বলে লিখে দিলাম। ওকে, আমরা ফিরে আসি ক্লাসরুম পারফরমেন্সে। ওকে, আমাদের টি ব্রেক গেল। টি ব্রেকের পরে আমরা একটু 2 মিনিটের জন্য বউ কাপালি পুরুষ খুঁজে পেলাম। এবার আমরা আবার আমাদের ক্লাসরুম পারফরমেন্সে যাই। আমি নিজের ভেতরে একটা পরিবর্তন আনলাম নর্ম চমস্কুর মতো। ওকে, আমার অন্তর্গত পরিবর্তন হলো, আমি সুপকারই, আমি প্রজাপতি, সুন্দর নানা মেলে দিলাম। কিন্তু আমি ক্লাসরুমে যখন ঢুকলাম, নর্ম চমস্কু কি বলছেন, এবং এবার নর্ম চমস্কু থেকে আমরা আরেকটু এগিয়ে আরেকজন ভদ্রলোকের কথা বলছি। তার নাম হচ্ছে H.S. গিলবার্ট। তার একটি মানে শিক্ষকতার আর্টটা কোথায়, ওখানে তিনি বলছেন যে আমি ক্লাসরুমে ঢুকলাম। এখন ক্লাসরুমে যখন ঢুকেছি, ধরেন যে বইটা আছে আমি পড়াচ্ছি, একটা বই তো আছে, টেক্সট বুক আছে একটা, আছে না, যেটা আমার অফিস থেকে আমরা দিচ্ছি সারা বাংলাদেশে, এরকম একটা টেক্সট বুক আছে। ওই টেক্সট বুকের মধ্যে লিখিত যা কিছু আছে, আপনি খেয়াল করেন, লিখিত যা কিছু আছে ওটাকে বলা হচ্ছে টেক্সট, পাঠ। এটা পড়াবার দায়িত্ব কিন্তু আপনার। H.S. গিলবার্ট বলছেন যে ক্লাসরুমের টিচার ঢুকেই টেক্সট পড়াবেন না। তিনি বলছেন সাবটেক্সট পড়াতে হবে। তাহলে সাবটেক্সটটা কি? যাকে আমরা বলছি টেক্সট মানে হচ্ছে পাঠ, সাবটেক্সটের আমরা বাংলা করছি অভ্যন্তরীণ পাঠ, অর্থাৎ যে পাঠটি আমি পড়াবো তার পেছনে যে পাঠটা আছে সেটা দিয়ে শুরু হবে। আর বুঝাতে পারছি কিনা? যেটা হচ্ছে আমি যে টেক্সটটা পড়াবো, ক্লাসরুমে ঢুকেই আমি সেই টেক্সটে একবারে শুরুতে যাব না, ওই টেক্সটের অভ্যন্তরে যে আরেকটা টেক্সট আছে যাকে আমরা সাবটেক্সট বলছি, সেটা দিয়ে শুরু করব। অর্থাৎ গিলবার্ট বলছেন যে কোনো লেখক, যে কোনো কবি, সাহিত্যিক অথবা গণিত, রসায়ন, পদার্থবিদ্যা যাই হোক না কেন, প্রত্যেকটার পেছনে একটা গল্প আছে, একটা গল্প তৈরি করতে হয়। প্রথমত গল্প থাকতে পারে, না থাকলে তৈরি করতে হয়। যেমন ফিজিক্স পড়াতে গিয়ে দেখবেন সায়েন্সের টিচাররা আপেক্ষিক তত্ত্ব পড়াতে গিয়ে প্রথমে কিন্তু সেটা না বলে আর্কিমিডিস একবার একটা আপেল গাছের নিচে এরকম বসেছিলেন, আপেলটা পড়লো, বলে না, এটা হচ্ছে সাবটেক্সট। আর টেক্সট হচ্ছে আপেক্ষিক তত্ত্ব। তার মানে পেছনে চলে যাওয়া। বলা হচ্ছে সাবটেক্সট দিয়ে ক্লাসরুমে স্টুডেন্টকে আপনি অ্যাট্রাক্ট করবেন। তারপরে তার মনোযোগ যখন পুরোপুরি চলে এলো, এবার আপনি টেক্সটে ঢুকবেন। তার মানে সাবটেক্সট থেকে টেক্সট হচ্ছে একটা ব্রিজিং। বোঝা যাচ্ছে কিনা? ওকে, জটিল হয়ে যাচ্ছে, অলরাইট, আমি আরো ইজি করে বলি। একটা টেক্সট যেটা আমরা সকলে জানি, বা এরকম আমি অনুমানের থেকে বলি, এখানে তো আপনার ইংলিশ মিডিয়াম, এখানে একটা প্রবলেম হয়েছে যে অনেক মাল্টি ডিসিপ্লিন আছে। ওকে, ইন্টারমিডিয়েটে একটা গল্প ছিল হৈমন্তী। আমি রাফলি চিন্তা করছি এটা হয়তো অধিকাংশ আমরা জানি, তাই তো? হৈমন্তী গল্পটা মনে আছে, রবীন্দ্রনাথের হৈমন্তী গল্পটা, যে হৈমন্তী একটা মেয়ে বিয়ে হয়েছিল অপুর সাথে, যৌতুকের টাকা দিতে পারেনি বলে অপুর বাবা মা তাকে লাঞ্ছনা গঞ্জনা দিত। তার পরিপ্রেক্ষিতে এক সময় হৈমন্তী মারা গেল। তার মানে যৌতুক বিরোধী একটা গল্প, তাই তো? এটা হচ্ছে টেক্সট, বইয়ের মধ্যে ছাপানো আছে। আমি ধরে নিচ্ছি এটা সকলের জানা, এই জন্য আর কোনো ম্যাটার পেলাম না। তাহলে আমি ক্লাসরুমে ঢুকেছি পারফরমেন্স করবার জন্য। আমি যখন ঢুকে আমি টেক্সটে প্রথম যাচ্ছি না। তাহলে এই যে হৈমন্তী গল্প, এর যে টেক্সট, এর সাবটেক্সটটা তাহলে কি? ওকে, আমরা একটা সাবটেক্সট খুঁজে নেই, হৈমন্তী গল্পের সাবটেক্সট। ওকে, যে কিভাবে আমরা সাবটেক্সট থেকে টেক্সটের ব্রিজিংটা করব। এটা কিন্তু একটা ব্রিজিং। আবার খেয়াল করেন, আপনি যদি ব্রিজ করতে না পারেন তাহলে কিন্তু আবার হবে না। আপনি সাবটেক্সট বললেন কিন্তু ব্রিজিং করতে পারলেন না টেক্সটের সাথে, তাহলে হবে না। আপনি একটা জিনিস খেয়াল রাখবেন, ক্লাসরুম পারফরমেন্স, নর্ম চমস্কু বলেন, গিলবার্টের কথা বলেন, তারা কিন্তু ব্রিজিং এর কথা বলেছেন। এবং রবীন্দ্রনাথ আরো চমৎকার করে কিভাবে বলেছেন দেখেন,
একাকী গায়কের নহে তো গান, গাহিতে হবে দুইজনে, একজন গাবে খুলিয়া গলা, আরেকজন গাবে মনে। এটা হচ্ছে ব্রিজিং। মানে শ্রেণীকক্ষের টিচার স্টুডেন্ট, টিচার যা বলছে স্টুডেন্টের ভেতরে অনুরণন হচ্ছে, এই ব্রিজিং। অনুরূপভাবে সাবটেক্সট থেকে টেক্সটটা ব্রিজিং। ব্রিজিং না করলে কিন্তু হবে না। আমরা হৈমন্তীর কথা বলছিলাম যে টেক্সট, এবার সাবটেক্সটে যাই, যে কিভাবে গিলবার্ট বলছেন যে ক্লাসরুমে ঢুকছি, আমি যে টেক্সট পড়াবো সেই টেক্সট না খুলে আমি একটা সাবটেক্সট থেকে টেক্সটে যাব। রবীন্দ্রনাথের ব্যক্তিগত জীবনের কথা শোনেন। রবীন্দ্রনাথের 3 মেয়ে ছিল, 2 ছেলে ছিল, অধিকাংশেরই মৃত্যু হয়েছিল। রবীন্দ্রনাথের স্ত্রী মৃণালিনী দেবী, তারও মৃত্যু হল। ততদিনে রথীন্দ্রনাথ ঠাকুর বড় ছেলে বিয়ে করেছেন, বড় মেয়ে মীরা দেবীর বিয়ে হয়েছে বরিশালে। মেছো মেয়ে অসম্ভব প্রিয়দর্শিনী ছিলেন মেয়েটি। মেয়েটির নাম ছিল মাথুরী লতা, ডাক নাম ছিল বেলা। খুব যখন ছোট ভীষণ অস্থিরতা করত, যার পরে রবীন্দ্রনাথের বিখ্যাত ছোট গল্প আছে দেখবেন কাবুলিওয়ালা, সেখানে মিনি বলে যে মেয়েটির কথা আছে, এই মাথুরী লতা হচ্ছে সেই। রবীন্দ্রনাথের মতো উজ্জ্বল গৌরবর্ণ সুচাগ্র নাসিকা, অসম্ভব রূপসী ছিল মেয়েটি। আর ওই সময় যখন সে বিবাহযোগ্যা, কলকাতার দক্ষিণে চৌরঙ্গির ওখানে থাকতেন কবি বিহারীলাল চক্রবর্তী, তার মেছো ছেলে শরৎ চক্রবর্তী সেই সময় এফএ পরীক্ষা, আজকে যেটিকে ইন্টারমিডিয়েট বলে, এফএতে প্রথম স্থান অধিকার করেছিলেন কলিকাতা বিশ্ববিদ্যালয়ে, এবং বিলেতে পড়বার জন্য যিনি স্কলারশিপ পেয়েছিলেন। অসম্ভব সুদর্শন ছিলেন এই যুবক। এই যুবকের সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের মেছো মেয়ে মাথুরী লতার বিয়ে ঠিকঠাক হলো। রবীন্দ্রনাথ একদিন বিকেল বেলা ঘুরছেন, হঠাৎ করে শরৎ চক্রবর্তীর বড় ভাই অবিনাশ চক্রবর্তীর সাথে দেখা। অবিনাশ চক্রবর্তী নমস্কার বলেই বলেন, কাকা মাধুরীর সাথে আমাদের শরতের বিয়ে তো হয়েছে ঠিক, তারপরে একটা আনুষ্ঠানিকতা আছে, একদিন একটু বিকেল বেলা গিয়ে মেয়েটাকে দেখে আসি। রবীন্দ্রনাথ বলেন ঠিক আছে, কবে আসবে খবর দিয়ে এসো। একদিন বিকেল বেলা রবীন্দ্রনাথের মেছো মেয়ে মাথুরী লতাকে দেখবার জন্য জোড়াসাঁকো ঠাকুর বাড়িতে এলেন অবিনাশ চক্রবর্তী, পাত্র সরোজ চক্রবর্তী, আর তাদের ছোট ভাই ঋষিকেশ চক্রবর্তী। জোড়াসাঁকো ঠাকুর বাড়ির নিচতলাতে 3টি চেয়ার পাতা হয়েছে, 3 ভাই বসেছেন, অবিনাশ, শরৎ, ঋষিকেশ। এখানে বসেছেন রবীন্দ্রনাথ, পাশে বসেছেন রথীন্দ্রনাথ ঠাকুর, আরেকটি চেয়ার খালি। বিয়ের আলাপ হচ্ছে, আবার মাঝখানে হঠাৎ করে অবিনাশ বাবু বললেন, কাকা বাবু মাথুরীকে একবার দেখবো। রবীন্দ্রনাথ বললেন দেখবে তো বটে। রবীন্দ্রনাথ ডাকলেন, বেলা, মাধুরী মা আয় তো। মাথুরী লতা এলেন, ওই চেয়ারটাতে বসলেন, আবার আলাপ চলছে। খানিকক্ষণ বাদে অবিনাশ চক্রবর্তী বললেন, মাধুরী তুমি একটু উঠে দাঁড়াও তো। মাধুরী লতা উঠে দাঁড়ালেন। এবার অবিনাশ বাবু বললেন, মাধুরী তুমি একটু হাঁটো তো দেখি। মাধুরী হাঁটছেন। কিছুক্ষণ বাদে অবিনাশ বাবু বললেন, তোমার শাড়িটা গোড়ালির ওপরে তোলো তো, পা দুখানা দেখি। রবীন্দ্রনাথের ভারী অপমান লাগলো। এই কি বাঙালির বিবাহ পদ্ধতি, কন্যাকে এমন করে দেখা। কিন্তু বাঙালি কন্যার পিতা কি বলবেন বলেন, চুপ করে আছেন রবীন্দ্রনাথ। খানিকক্ষণ বাদে ছোট ভাই ঋষিকেশ চক্রবর্তী একেবারে ওখান থেকে উঠে বললেন, আপনি আপনার ঘোমটাটা খুলুন। মাধুরী চুলের ঘোমটাটা খুলে দিলেন। অমনি ঋষিকেশ চক্রবর্তী উঠে এসে মাধুরী লতার চুলের গোছাটা ধরে নাচছে আর বলছে, দাদা চুলখানা বেশ। রবীন্দ্রনাথের এত অপমান লাগলো, এত গ্লানি লাগলো, হায় রে বাঙালি সমাজ। কিন্তু রবীন্দ্রনাথ কি বলবেন, তিনি তো কন্যার পিতা, কিচ্ছু বলতে পারেন না, মাথা নিচু করে থাকেন, মুখ লাল হয়ে যায়। এরপরে অবিনাশ বাবু বললেন, মেয়ে পছন্দ হয়েছে, মেয়ে চলে যাক, এরপর আমরা বিয়ের আলাপ করি। এরপরে বিয়ের আলাপ উঠলো। অবিনাশ বাবু বললেন, 20,000 টাকা পণ দিতে হবে কাকা। রবীন্দ্রনাথ বললেন, সিদ্ধান্ত আমি তোমাদেরকে পরে জানাবো। সেই দিন রাতে রবীন্দ্রনাথ তার ছেলে, ছেলের বউ, মেয়ে, অন্য সকলকে ডেকে পুরো ঘটনাটা খুলে বললেন, আমি কবি রবীন্দ্রনাথ পণ দিয়ে আমার মেয়েকে বিয়ে দেব না। আমি রবীন্দ্রনাথ অমন দুর্বিনীত অবিনীত পুরুষের কাছে আমার মেয়েকে হস্তান্তর করব না। কিন্তু হায় রে দুর্ভাগ্য, মাথুরী লতা ওই সুদর্শন যুবক শরৎ চক্রবর্তীকে দেখে ইতোমধ্যে মনে মনে নিজেকে সমর্পণ করে ফেলেছে। রবীন্দ্রনাথ দেখলেন কন্যার চোখে জল। তারপর রবীন্দ্রনাথ বললেন, বিয়ে আমি দেব, পণও দেব।
সেই রাতে রবীন্দ্রনাথ স্মৃতি কথায় লিখলেন, কবি রবীন্দ্রনাথ অনায়াসে কহিতে পারিল পণ দিয়া কন্যার বিবাহ হইবে না, কিন্তু পিতা রবীন্দ্রনাথ পারিলেন না, তাকে পণ দিতে হইল। একদিন রবীন্দ্রনাথ 10,000 টাকা পণ দিলেন, বাকি থাকলো 10,000 টাকা। মাধুরীলতার সাথে শরৎ চক্রবর্তীর 7 পাকে বেঁধে বিয়ে হয়ে গেল। শরৎ চক্রবর্তী মাধুরীলতাকে নিয়ে গেলেন দক্ষিণ কলকাতার চৌরঙ্গিতে, তাদের বাড়িতে। মাস, 1.5 মাস, 2 মাস, 3 মাস পরে একদিন রবীন্দ্রনাথ হঠাৎ খবর পান 10,000 টাকা পণের জন্য তার মেয়ের ওপর অত্যাচার হচ্ছে। একদিন রবীন্দ্রনাথ নিজে চলেই গেলেন, গিয়ে দেখেন তার প্রিয়দর্শিনী কন্যা মাধুরীলতার চোখের নিচে কালো দাগ। রবীন্দ্রনাথ বললেন, মারে তোর কি শরীরটা খারাপ? মাধুরী বলল, বাবা আমার কিচ্ছু ভালো লাগে না। এবার রবীন্দ্রনাথ বললেন, তোর যদি শরীরটা খারাপ থাকে মারে, জামাইকে বল না একবার তোকে নিয়ে হাওয়াটা বদল করে আসুক। যেই বলেছেন জানা হাওয়াটা বদল করে আসুক, পাশের ঘর থেকে তার মেয়ের স্বামী শরৎ চক্রবর্তী চিৎকার করে বলছে, এত যদি মেয়ের জন্য মায়া থাকে তাহলে আমার 10,000 টাকা দেয় না কেন? রবীন্দ্রনাথ বুঝলেন বড় অপমান হবার ভয়। রবীন্দ্রনাথ কিচ্ছু বললেন না, চলে এলেন। মন খারাপ থাকে। এরও প্রায় 6 মাস পরে একদিন হঠাৎ ভোরবেলা দেখেন মাধুরীলতা এক শাড়িতে এসে হাজির। রবীন্দ্রনাথ বললেন, মাধুরী মা কি হয়েছে? মাধুরী বাবার কোলের উপর মাথা রেখে কাঁদতে কাঁদতে বলল, বাবা আমি আমি আর ওই বাড়িতে যাব না বাবা। রবীন্দ্রনাথ বললেন, তোকে যেতে হবে না মা, তোর এই বুড়ো খোকাটা তো থাকলো, তুই আমার কাছে থাকবি। তারপর মাধুরী ছিল রবীন্দ্রনাথের কাছে। এরও কিছুদিন পর হঠাৎ একদিন শরৎ চক্রবর্তী এসে হাজির এবং এসে যথারীতি থাকতে শুরু করলেন। রবীন্দ্রনাথ ভাবলেন এবার বোধহয় মেয়ে আর মেয়ের জামাইকে মিল হয়েছে। ভারী খুশি হলেন। ওরা নিচতলায় থাকতো, জোড়াসাঁকো ঠাকুর বাড়ির নিচতলাতে। দোতলায় রবীন্দ্রনাথ থাকতেন। মাঝে মাঝে মধ্যরাতে ধূপধাপ শব্দ, নারী কণ্ঠের কান্না, রবীন্দ্রনাথের ঘুম ভেঙে যেত। বুঝতেন তার মেয়ের ওপর অত্যাচার হচ্ছে, কিন্তু কি করবেন? পৃথিবীর বোধহয় সবচাইতে অসহায় পুরুষ যে কন্যার পিতা। কি বলবেন রবীন্দ্রনাথ? মাঝে মাঝে দুটো কান চেপে ধরেন, ওই কান্নার ধ্বনি যেন রবীন্দ্রনাথ শুনতে চান না। প্রায় রাতের ঘটনাই তাই। এমনি যেতে যেতে হঠাৎ একদিন সকালবেলা রবীন্দ্রনাথের ঘুম ভেঙেছে চিৎকারে। রবীন্দ্রনাথ দোতলার রেয়াকে এসে দাঁড়িয়েছেন। দাঁড়িয়ে দেখেন শরৎ চক্রবর্তী মাধুরীলতার হাতখানা ধরে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথ দোতলা থেকে বললেন, শরৎ তুমি কি করছো? অমনি এই দুর্বিনীত পুরুষ চিৎকার করে বলে, আমার স্ত্রী, আমি যা ইচ্ছে করবো, আপনি বলার কে? রবীন্দ্রনাথ দোতলা থেকে ছুটে নামলেন নিচে এসে বললেন, শরৎ অমন করো না শরৎ বাবা আমার। কে শোনে কার কথা? মাধুরীকে নিয়ে যাচ্ছে। একবারে গেটটার কাছাকাছি গিয়েছে, তখন মাধুরী তার স্বামীকে বলল, আমি তোমার সাথে যাব, তার আগে আমার বাবার সাথে দুটো কথা বলতে দাও। হাতখানা ছাড়লো। মাধুরী এলো রবীন্দ্রনাথের কাছে, এসে একবারে চোখের জল মুছে বলল, বাবা তুমি যদি কোনোদিন ওই বাড়িতে যাও তাহলে তুমি আমার মরা মুখ দেখবে, আর যদি যেতেই হয় তোমাকে শীত কাঠি নিয়ে যেতে হবে। আর বাবা তুমি কি জানো না, মেয়ের বিয়ে দেবার পর আর কোন অধিকার বাবার থাকে না? রবীন্দ্রনাথ চোখের জল মুছতে মুছতে বললেন, বুঝতেন না রে মা, আজ বুঝলেন। শরৎ চক্রবর্তী মাধুরীলতাকে নিয়ে গেল। এর 18 দিন পর 1914 সালের এপ্রিল মাসের 9 তারিখ সকালে খবর এলো মাধুরীলতা মৃত্যুবরণ করেছে। 1914 সালের এপ্রিল মাসের সেই দিনটিতে কলকাতায় দাহ হলো কন্যার। মুখাগ্নি করলেন পিতা রবীন্দ্রনাথ। তারপর সেই রাতে সে রবীন্দ্রনাথ লিখলেন তার জীবনের অন্যতম শ্রেষ্ঠ ছোট গল্প হৈমন্তী। ওকে, বোঝা গেল যে সাবটেক্সটটা। এবার সাবটেক্সট থেকে কিভাবে টেক্সটে চলে গেলাম আমরা। লিখলেন হৈমন্তী। এবার হৈমন্তী গল্পের হৈমন্তী আর আমাদের সাবটেক্সটের মাধুরীলতা এক। এই যে প্রেজেন্ট। হৈমন্তীর বাবা অপমানিত হয়েছিলেন
তার মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে রবীন্দ্রনাথ অপমানিত হয়েছে, এই যে ব্রিজিং। তাহলে গিলবার্ট যে বলছেন সাবটেক্সট থেকে আমি টেক্সটে যাব, টেক্সট থেকে সাবটেক্সটে না। আমাদের কোনো টিচার করি কি আমরা ক্লাসরুমে ঢুকেই আজকে তোমাদের এটা পড়াবো শোনো এই শুরু করলেন, টেক্সটে চলে যান? নো, সাবটেক্সট থেকে টেক্সটে। ওকে, তাহলে এটা আমাদের ক্লাসরুম পারফরমেন্সের একটা বেসিক কথা, যে আমি এখান থেকে ওখানে যাব, ব্রিজিংটা। এখন আপনি সাবটেক্সট খুঁজে বের করবেন, আপনি সাবটেক্সট তৈরি করবেন। প্রত্যেকটা সাবজেক্টে গিলবার্ট বলছেন টিচারের দায়িত্ব সাবটেক্সটটা তৈরি করা, কারণ টিচার তো ক্রিয়েটিভ। আর এখন যে পরীক্ষার প্রশ্ন পদ্ধতি আছে, সৃজনশীল প্রশ্ন পদ্ধতি, এটাও কিন্তু আপনাকে ক্লিয়ার বুঝতে হবে। এখানে কিন্তু ক্রিয়েটিভিটির জায়গা। 1953 সালে ব্লুম তার 12 জন সহকর্মী নিয়ে একটা গবেষণা করলেন 3 বছর করে। 1956 সালে একটা বই লিখলেন, বইটার নাম দিলেন হচ্ছে টেক্সোনমি। সেখানে তিনি বললেন যে আমরা যারা সুস্থ সবল মানুষ আছি, আমাদের মাথার পেছনে 3টা গর্ত আছে। বাঁদিকের গর্তটার নাম হচ্ছে কগনিটিভ, পরেরটার নাম হচ্ছে ইফেক্টিভ, তারপরেরটার নাম হচ্ছে সাইকোমোটর। তার মানে শিক্ষার্থী, শিক্ষক, যা কিছু আছে, আমরা জগৎ সংসারে যা কিছু পাচ্ছি, দেখছি, শুনছি, ভাবছি, ইত্যাদি পড়ছি, সব কিছু ঢুকছে আমাদের কগনিটিভে। কগনিটিভের বাংলা করা হয়েছে স্মৃতি গহ্বর, ওখানে জমা হচ্ছে। ওখান থেকে আমি আমার আবেগ দিয়ে, আমার প্রয়োজন দিয়ে, আমি ওখান থেকে কিছু জিনিস নিয়ে যাচ্ছি আমার মাঝখানের গর্তে, যার নাম হচ্ছে এফেক্টিভ ডমিন। ওটার বাংলা করা হয়েছে সংবেদী গর্ত। সব কিন্তু আসবে না। আপনি সারাদিন 200টা ঘটনা দেখেছেন, ঢুকেছে কগনিটিভে, এফেক্টিভ ডমিনে গিয়ে দেখবেন 3টা বা 4টা। এরপরে বলছেন যে এফেক্টিভ ডমিনে যা আমি নিয়েছি, এর পরের ডমিনটা হচ্ছে সাইকোমোটর ডমিন, মনোপেশিজ গহ্বর। অর্থাৎ মনটা পেশিতে এসে ভর করে। পেশি আমার কলম, পেশি আমার ওষ্ঠ, অর্থাৎ আমি লিখতে পারি, বলতে পারি। তাহলে কগনিটিভ থেকে ইফেক্টিভ ডমিন, ইফেক্টিভ ডমিন থেকে সাইকোমোটর ডমিন। এই সাইকোমোটর ডমিনে কিন্তু স্টুডেন্টরা পরীক্ষা দিচ্ছে, তার নাম করা হয়েছে সৃজনশীল প্রশ্ন পদ্ধতি। তাহলে টিচারকে প্রথমে কিন্তু সাইকোমোটর ডমিনে যেতে হবে, এবং টিচারকে যেতে হয়। ওই যে টেক্সট, ওই যে সাবটেক্সট সে ক্রিয়েট করলো, করে তারপর ডেলিভারি দিচ্ছে। তার মন থেকে পেশিতে এসে ভর করলো, এখানে এখানে ইত্যাদি ইত্যাদি। যিনি ছবি আঁকেন, তিনি জগৎ সংসারে যা কিছু দেখেন সবকিছু তার কগনিটিভে যায়। এরপরে ওখান থেকে কিছুটা চলে যায় এফেক্টিভ ডমিনে, তার আবেগকে স্পর্শ করে। তারপরে ওখান থেকে ওটা পেশিতে এসে ভর করে, তখন এঁকে দেন। আকাশে দেখেছিলেন বৃষ্টি হচ্ছে, এরপর একটা সূর্য উঠলো, একটুখানি দেখেছেন যে একটা রংধনু, কগনিটিভ থেকে এফেক্টিভ ডমিন। এরপরে যখন আঁকলেন, পুরো রংধনুটা এঁকে দেখালেন, সহস্র হংস বলাকার উড়ে যাচ্ছে, আর পুরবাসী রমণীরা ওই হংস বলাকার দিকে হস্ত সঞ্চালন করে বলছে ওই ওই চায়। তখন সেটা শিল্প হয়। কি দেখেছিলেন? দেখেছেন। এবার আসেন, তাহলে এই যে কি দেখেছেন, কি এফেক্টিভে নিলাম? টিচার তো সত্যের পক্ষে। কিন্তু এইচ.এস. গিলবার্ট এসে এখানে একটা চমৎকার কথা বলেছেন। এইচ.এস. গিলবার্ট এসে বলছেন সত্য ব্যবহারিক জীবনে একরকম, সেই সত্যের নাম হচ্ছে জীবন সত্য, ইংরেজিতে যাকে বলেছে ফ্যাক্ট। কিন্তু শিল্পে আরেকটা সত্য আছে, তার নাম হচ্ছে ট্রুথ, যার নাম হচ্ছে শিল্প সত্য। শ্রেণীকক্ষের টিচার ফ্যাক্টের ওপর ডিপেন্ড করে ট্রুথকে ডেভেলপ করে, ট্রুথের ওপরে ফ্যাক্ট না। কিন্তু বোঝা যাচ্ছে কিনা যে আমি যা পড়াচ্ছি, ওই যে শুরুতে আমরা বলেছি যে আর্টিস্টিক, শৈল্পিকতা, শুরুতে সকালে বলেছি না, টিচার ক্লাসরুমে যে পারফরমেন্স করেন, এখন আর টিচিং না, পারফরমেন্স। এই পারফরমেন্সটা হয় খুব শৈল্পিক হতে হয়। সেই শিল্পে দুটা সত্যই থাকে, একটা জীবন সত্য যার ইংরেজি ফ্যাক্ট, আরেকটা হচ্ছে শিল্প সত্য যার ইংরেজি হচ্ছে ট্রুথ। কিভাবে ফ্যাক্টকে ধরে ট্রুথ ডেভেলপ করে, ট্রুথকে ধরে না। কিন্তু ট্রুথকে ধরে যদি আপনি ফ্যাক্ট ডেভেলপ করতে চান, তাহলে এটা ফ্যান্টাসি হয়ে যাবে, যেটা বাংলা সিনেমা।
এটার আর্ট হয় না। কুদরত ছবির মধ্যে দেখা যাচ্ছে শাবানা আর বুলবুল আহমেদ। বুলবুল আহমেদ বড় লোকের ছেলে, শাবানা গরিবের মেয়ে, দুজন দুজনকে ভালোবাসে, কোনো পরিবার রাজি না, তারপরে তারা বিয়ে করে ঢাকা শহরে চলে এলো, এসে বস্তিতে ঘর নিল। এর পরের দিন বুলবুল আহমেদ একটা রিক্সা চালাতে শুরু করলো। রিক্সায় একজন প্যাসেঞ্জার উঠলো, যাওয়ার সময় ভুলে সুটকেসটা রেখে গেল। বুলবুল আহমেদ সুটকেস খুলে দেখলো লক্ষ লক্ষ টাকা। কি খুশি হয়ে সে সুটকেসটা আটকে দিয়ে বললো, সাহেব সাহেব আপনার সুটকেস। সাহেব এসে দেখলো তার সব টাকা ঠিক আছে। এবার এই সাহেব খুশি হয়ে বললো, রিক্সাওয়ালা তুমি এত সৎ, আমি তোমার সততায় মুগ্ধ হয়ে যাও, তোমাকে আমি আমার কোম্পানির জিএম করে দিলাম। পরের দিন সকালে দেখবেন আয়নার সামনে দাঁড়িয়ে বুলবুল আহমেদ টাই বাজছে, জিএম হয়ে অফিসে যাচ্ছে, আর পাশের ঘরের শাবানা প্যাঁ করে মা হয়ে গেল। এটা হচ্ছে ফ্যান্টাসি, এটা ফ্যাক্ট না, ট্রুথ না, এটা ফ্যান্টাসি। গিলবার্ট বলছেন টিচার ক্লাসরুমে ফ্যাক্টকে ট্রুথে ডেভেলপ করবেন, ট্রুথকে ফ্যাক্ট না। আমি একটা ফ্যাক্টকে ট্রুথে ডেভেলপমেন্টের কথা বলি। একটা ঘটনা শুনেন। একজন কবি, নাম হচ্ছে জীবনানন্দ দাশ, ইংরেজি সাহিত্যে এমএ পাশ করেছিলেন, তারপরে কলিকাতা উইমেন্স কলেজে চাকুরি নিয়েছিলেন। ভীষণ আত্মভোলা মানুষটা ছিলেন। এই কবি বেঁচে ছিলেন মাত্র 51 বছর। 51 বছর বয়সে একদিন কলিকাতায় ট্রামের নিচে পড়ে তিনি মরে গেলেন। কেউ বলে আত্মহত্যা, কেউ বলে দুর্ঘটনা। মাত্র 51 বছর বেঁচে ছিলেন। এইটুকু হচ্ছে ফ্যাক্ট। এবং তার জীবনে একটা ছোট্ট ঘটনা ঘটেছিল। তিনি তো আত্মভোলা ছিলেন, কবিতা লিখতেন, এটা ওটা লিখতেন। একদিন এফএ ক্লাস মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারের ক্লাসে, গার্লস কলেজ, উনি এলেন। কাল রাতে একটা কবিতা লিখেছি বলেই কবিতাটা পড়তে শুরু করলেন। কবিতার ভিতরে এক দুটি শব্দ ছিল যা সাধারণের চোখে অশ্লীল। এই কবিতাটা শুনবার পর মেয়েরা রিসিভ করতে পারেনি। কোনো কোনো মেয়ে মায়ের কাছে বলেছে, মা বলেছে বাবার কাছে, বাবা বলেছে গভর্নিং বডির কাছে, এবং একদিন যথারীতি জীবনানন্দ দাশকে অশ্লীলতার অভিযোগে চাকরিচ্যুত করে দেওয়া হলো। আর সাংবাদিকরাও তো কম যায় না, প্রবাসী পত্রিকায় নিউজ করে দিল কবি জীবনানন্দ দাশ ছাত্রীর সাথে এই করার জন্য চাকরি গিয়েছে। জীবনানন্দ দাশের এত লজ্জা লাগলো, অপমান লাগলো, গ্লানি লাগলো, একবারে ঘরের ভিতরে বন্দী হয়ে গেলেন, কোথাও বেরোন না। একদিন তার বড় মেয়ে মঞ্জু, যার ভালো নাম ছিল সুচরিতা দাস, একদিন স্কুল থেকে ফিরেছেন, এসেই করেছেন কি তার বইটইগুলি ছুঁড়ে ফেলে কাঁদতে শুরু করলেন। জীবনানন্দ দাশের স্ত্রী লাবণ্য দাস, মঞ্জুর মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলছে, বাবার বাকি চরিত্রহীন আমার বান্ধবীরা বলেছে আমি আর পড়াশোনা করব না। চরিত্রহীন জীবনানন্দ দাশের কথাটা ভালো লাগলো না, যে চরিত্রহীন মেয়ে বলছে। সেদিন দুপুরে জীবনানন্দ দাশ কিচ্ছু খেলেন না, রাতেও না। ভোর রাতে কাউকে কিচ্ছু না বলে কলকাতা থেকে পালালেন। একেবারে কলকাতা থেকে জাহাজে উঠে গোয়ালন্দ থেকে ট্রেন, তারপরে রাজশাহী নাটোর। তার এক বন্ধুর বাড়িতে এসে হাজির। বললেন, কদিন তোমার এখানে থাকবো? বন্ধু বলল, থাকো না। ওই বাড়িতে ছিলেন। মাঝে মাঝে দুপুরবেলা খাবারের পর কবি ঘুম আসতো না, গ্রামে ঘুরতেন। একদিন ঘুরতে ঘুরতে দেখেন গ্রামে একটা পুকুর ঘাট, ওই ঘাটে তিনি বসেছেন। কিছুক্ষণ পরে দেখলেন এক কুলবধূ কুমড়ে কলস নিয়ে জল নিতে এসেছে। কবি পেছন থেকে তাকিয়ে দেখলেন সেই নারীর কেশ একেবারে অজলম্বিত ঘন কৃষ্ণ বর্ণের। নারী জল নিয়ে যখন ফিরে যাচ্ছে, কবি দেখলেন তার সিঁথিতে সিঁদুর, মুখখানা অপূর্ব। কবি যেন মনে হলো এই নারী তার দিকে তাকিয়ে বলছেন যে আমার তো বিয়ে হয়ে গেল, আপনি যদি এরও আগে আসতেন কবি, তাহলে। এইটুকু তার ফ্যাক্ট। এবার সেই রাতে জীবনানন্দ দাশ লিখলেন, এই ফ্যাক্টের উপরে ট্রুথ ডেভেলপ করে একটি অসামান্য কবিতা, যেখানে কবি বেঁচেছেন মাত্র 51 বছর। সেই কবি সেই রাতে লিখছেন, 1000 বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে, অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে, সেখানে ছিলাম আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেল, আমার একটু দণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার
অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারায়ছে দিশা, যখন সে সবুজ ঘাস দেখে দারুচিনি দ্বীপের ভেতর, তেমনি দেখেছি তারে, বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীরের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। দেখেন কিভাবে ফ্যাক্ট ট্রুথ হয়ে যায়, আর ফ্যাক্ট যখন ট্রুথ হয়ে যায় তখন সেটা আর্ট হয়, শিল্প হয়। আর যদি এটা ইবনে মিজান মার্কা হতো তাহলে সর্বনাশ হয়ে যেত, কুদরত ছবি হতো তাহলে সর্বনাশ হয়ে যেত। এবার গিলবার্ট কি বলছেন? গিলবার্ট বলছেন আমি ফ্যাক্ট থেকে ট্রুথে যাব এবং সেটা আর্টিস্টিক ভাবে যাব। আমার প্রতিটা ক্লাসরুম পারফরমেন্স ফ্যাক্ট থেকে ট্রুথে যাওয়া, আবার ট্রুথ থেকে ফ্যাক্টে ব্যাক করা, ব্রিজিংটা, এবং পুরোটি হবে শিল্প সুষমাময়, অশৈল্পিক না। আপনি খেয়াল করবেন অশৈল্পিক হলেই কিন্তু সেটা অশ্লীল হয়ে যায় কখনো কখনো, শিল্পমান নষ্ট। তাহলে শিল্পকে ধরে রেখে, আর্টকে ধরে রেখে আমরা শ্রেণীকক্ষে পারফরমেন্স করব। শিল্পের অনেকগুলি বৈশিষ্ট্যের একটা উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে ক্ষণকালের জিনিসকে চিরকালের করিয়া রাখা। এবার গিলবার্ট বলছেন যে ক্ষণকালের জিনিসকে যদি চিরকালের করে রাখা শিল্পের অন্যতম বৈশিষ্ট্য হয়, তাহলে ক্লাসরুম পারফরমেন্স টিচার যিনি একদিন 40 মিনিট ক্লাস নেন, 50 মিনিট ক্লাস নেন, কিন্তু স্টুডেন্টের মনে চিরকালের হয়ে থাকবে, তখন সেই জায়গাটাতে আমরা যেতে চাই। আর হলো না তো, আপনার না, আপনার না, ক্লাস কোথায়? এটা তো ট্রেনিং করে একটা আড্ডা, আর কি আড্ডা যেভাবে চলতে পারে। এখন আপনি মনে করেন গিলবার্ট বুঝলেন, সকালে আমরা নোয়াম চমেস্কু বললাম, সব কিছু আপনি বুঝলেন, কিন্তু আপনার ভেতরে কোনো প্রণোদনা নাই, তাহলে কি হবে? ভেতরে কোনো তাগিদ নাই। টিচার কিন্তু এমনি হবে না, তার ভেতরে তাগিদ থাকতে হবে। আমি শুরুতে বলেছি না, সমাজ তাকায়নি, রাষ্ট্র তাকায়নি, বেতন দেয়নি, সম্মান দেয়নি, কিচ্ছু দেয়নি, তারপরে তো আছি। ওই যে জেনে শুনে বিষ করেছি পান, তাহলে আমার ভেতরের একটা প্রণোদনা লাগবে। ভালো টিচার হতে গেলে ভেতরের প্রণোদনা লাগবে, কোনো প্রণোদনা কিচ্ছু হবে না। 2 লক্ষ টাকা বেতন দেবার পরেও পড়াবে না, আবার বেতন পাবে না তারপরেও পড়ায়। ওই যে প্রণোদনা, রবীন্দ্রনাথ কি চমৎকার কথা বলেছেন দেখেন, সম্মুখে ঠেলিছে মোরে পশ্চাতের আমি। তার মানে আমার ভেতরে একটা আমি আছে, সেই আমি আমাকে ঠেলে নিয়ে যাবে। টিচারকে যদি এটা না ঠেলে কিচ্ছু লাভ হবে না। 7 খণ্ড রামায়ণ পড়ে সীতাকার বাপ। আমি একটা মানুষের কথা বলি, শোনেন, একটা মানুষের কথা। আমার খুব কাছের একজন মানুষ 2009 সালে 1 এপ্রিলে তাকে সরকার বাংলাদেশ ব্যাংকের গভর্নর করলেন, ডক্টর আতিউর রহমান। এই কদিন আগে পদত্যাগ করেছেন, আমাদের খুব কাছের মানুষ। যেদিন গভর্নর হিসেবে শপথ নেবেন তার আগের দিন ফোন করলেন আমাদের কয়েকজনকে, বললেন যে বাংলাদেশ ব্যাংকে আসো, শপথ নিয়ে এসে একসাথে চা খাবো। 6-7 জন গিয়েছি। শপথ নিয়ে আসবার পরে গভর্নরের চেয়ারে বসে উনি একটি ঘটনা আমাদেরকে বলেছিলেন, সেই ঘটনাটা শোনেন। উনি বলছেন তার বাড়ি জামালপুরে, বাবা মুদি দোকানদার, বড় ভাই ভ্যান গাড়ি চালাতো। 1964 সালে ক্লাস 6 থেকে 7-এ উঠলেন, ফার্স্ট মে। ওই সময় তাদের একজন শিক্ষক ছিলেন, নাম হচ্ছে ফয়েজ স্যার। একদিন ফয়েজ স্যার এসে বললেন, আতিউর তুই তো ভালো রেজাল্ট করেছিস, আর শোন আমাদের এই বৃহত্তর ময়মনসিংহ একটা ক্যাডেট কলেজ হয়েছে, নাম মির্জাপুর ক্যাডেট কলেজ, ওখানে ক্লাস 7-এ ভর্তি হওয়া যায়, তুই পরীক্ষা দিবি? আতিউর বললেন, ক্যাডেট কলেজ কি? আমি তো জানি না। বলো দেব, জীবনের মোড় ঘুরে যাবে। একদিন ফয়েজ স্যার ফর্ম ফিল আপ করে দিলেন, আতিউর পরীক্ষা দিলেন, রিটেনে পাশ করলেন। তারপর একদিন তাকে ভাইভাতে ডাকা হলো, কিন্তু আতিউর ভাইভা দিতে যাবেন, তার তো কোনো প্যান্ট নেই, শার্ট নেই। ওই স্কুলের দপ্তরের প্যান্ট শার্ট দেওয়া হলো, আর ফয়েজ স্যারের স্যান্ডেলটা পায়ে দিয়ে আতিউর ইন্টারভিউ দিতে গেলেন। মৌখিক পরীক্ষায় ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ বলল, তুমি খুব ভালো রেজাল্ট করেছো, তবে তোমাকে একটি শর্ত আমরা দিচ্ছি। ফার্স্ট টার্ম পরীক্ষা শুরু হবে এপ্রিলে, তুমি যদি ফার্স্ট টার্ম পরীক্ষায় ফার্স্ট, সেকেন্ড, থার্ডের মধ্যে থাকতে পারো, তাহলে তুমি ফ্রি পড়তে পারবা। প্রতিটা পরীক্ষা যখন ফার্স্ট, সেকেন্ড, থার্ড হবা, তুমি ফ্রি পড়বা। তবে
প্রথমবার তোমাকে 220 টাকা 3 মাসের জন্য ভর্তি ফি, সেশন ফি, ক্লাস টিউশন ফি এবং খাবারের জন্য দিতে হবে। হাতিউর ফিরে এসে বললেন ফয়েজ স্যারকে, 220 টাকা আমি কোথায় পাবো? ফয়েজ স্যার বললেন আচ্ছা দেখা যাক। এরপরে সময় যায়, বাবাকে গিয়ে আতিউর বললেন, বাবা আমি ক্যাডেট কলেজে পড়বো, 220 টাকা দরকার, তুমি দাও না। বাবা খেকিয়ে উঠলেন, চিৎকার করে উঠে বললেন, আমি কি আমার দোকান বেচে দেবো নাকি তোর জন্যে? ফিরে এলেন বড় ভাইয়ের কাছে। বড় ভাই বললেন, আমার তো আছে একটা ভ্যান গাড়ি, ওটা আমি বেচতে পারি, তাতে কটা টাকা হবে? তবু ভ্যান গাড়িটা বিক্রি করলেন। মায়ের কাছে বলবার পর তার মায়ের মাত্র নাকে একটা ছোট্ট একটা নাক ফুল ছিল স্বর্ণের, সেটাও বিক্রি করলেন। আরো বিভিন্ন জায়গা থেকে জোগাড় করবার পরেও আরো দরকার 65 টাকা। কে দেবে? আতিউর হাল ছেড়ে দিয়েছেন, এই টাকা আর তিনি জোগাড় করতে পারবেন না। ক্যাডেট কলেজে ভর্তির সময়টা চলে আসে। একদিন ফয়েজ স্যার তাকে বললেন, আতিউর টাকা কি জোগাড় হয়েছে? আতিউর বললেন, 65 টাকা এখনো বাকি স্যার, আমার আর পড়া হবে না। ফয়েজ স্যার বললেন, মন খারাপ করিস নি আতিউর, আগামী মঙ্গলবার আমাদের হাটবার, ফজরের নামাজটা পড়ে তুই আমার কাছে আয়। মঙ্গলবার ফজরের নামাজ পড়ে আতিউর গিয়েছেন ফয়েজ স্যারের বাড়িতে। ফয়েজ স্যার নামাজটা শেষ করে হাটের মধ্যে চলে এলেন। তারপর কি করলেন জানেন? আমাদের ফয়েজ স্যার একটা গামছা মাটিতে বিছালেন, বিছিয়ে এক পাশে দাঁড় করালেন আতিউরকে, আরেক পাশেই ফয়েজ স্যার দাঁড়িয়ে হাটে যত মানুষ এলো সকলের কাছে বললেন, আমাদের আতিউর ক্যাডেট কলেজে সুযোগ পেয়েছে, আপনারা ওকে একটু সাহায্য করেন। কেউ চাল দিল, সবজি দিল, টাকা পয়সা দিল, তাতেও কভার করে না। যখন শেষ বিকেল, তখন ফয়েজ স্যার হাটের মানুষদের কাছে এরকম হাত পেতে বললেন, আমি ওর শিক্ষক, আমি ওর টিচার, আমি ভিক্ষা চাই, আমার ছাত্রের জন্য কটা টাকা ভিক্ষা দেন। হাটের মানুষ ভিক্ষে দিলেন। সেই টাকা দিয়ে আতিউর রহমান একসময় ক্যাডেট কলেজে ভর্তি হলেন, ভালো রেজাল্ট করলেন, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার ডিগ্রি, প্যাট্রিস লুমুম্বা বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, নানা চাকরি, এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হয়ে এই পুরো ঘটনা খুলে বলছেন, আজকে আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, টাকার উপরে আমার নাম লেখা থাকবে, আমি সকলের ঋণ শোধ করতে পেরেছি। কিন্তু আমার ফয়েজ স্যার, যিনি আমার জন্য ভিক্ষা করেছিলেন, আমি তার ঋণ কেমন করে শোধ করব? আসুন না আমরা একজন ফয়েজ স্যার হই। একজন ফয়েজ স্যার, একজন ফয়েজ স্যার হতে পারলে আর একজন আতিউর হলে একজন টিচারের জীবনে আর কিচ্ছু লাগে না, কিচ্ছু না। আসেন না আমরা চেষ্টা করি। আর কোন পেশা যাবে বলেন? আপনারা তো তরুণ, অনেকে তরুণ আছেন, আপনাদের এখনো সুযোগ আছে, ইচ্ছে করলে চলে যেতে পারেন। কিন্তু এই যে আমার কথা ধরেন, আমি তো এখনো একজন আকিল উদ্দিন, একজন আতিউরের জন্য অপেক্ষা করছি। এখন বিশ্বাস করেন, পৃথিবীতে যত পেশা, কর্ম, বৃত্তি আছে, শিক্ষকতার মতো এত সম্মানজনক, মর্যাদাপূর্ণ আর কোন পেশা, কর্ম, বৃত্তি নেই। ভুলটা করছি আমরা, খুব ভুল করে ফেলছি জানেন। আমাদের ছাত্রদেরকে আমরা ছেড়ে দিয়েছি। ওই যে একটু আগে আমাকে একজন ম্যাডাম বলছিলেন, মতিঝিল আইডিয়ালে স্টুডেন্ট ভর্তি হলেই টিচারের কাছে প্রাইভেট পড়তে হয়। আমি জানি এগুলি, আমি জানি। মতিঝিল আইডিয়ালের প্রিন্সিপাল আমার অসম্ভব স্নেহের, অন্তত 10 দিন তাকে আমি আমার অফিসে ডেকে ধমকেছি, তুমি তোমার স্কুলকে ঠিক করো। সেও পারে না। আমি হলি ক্রসের প্রিন্সিপাল শিখা, ওকে আমার রুমে ডেকে এনেছি, আমি এনে ডেকে বলেছি, শিখা তুমি হলি ক্রসের দায়িত্ব নিয়েছো, তোমার স্কুল কলেজে যদি টিচার টিউশনি মুখী হয়, বাংলাদেশ কাকে নিয়ে স্বপ্ন দেখবে? পারিনি আমরা টিচাররা ভুলটা করছি জানেন। একজন মুসলমানের ঈশ্বর হচ্ছেন তার আল্লাহ,
একজন হিন্দুর ঈশ্বর হচ্ছেন তার ভগবান, আর একজন খ্রিস্টানের ঈশ্বর হচ্ছেন তার ঈশ্বর। তাহলে আমার টিচার, তার ঈশ্বর কে? তার ঈশ্বর স্টুডেন্ট। আমি একটা ব্যক্তির কথা বলি। 1816 সালে আমাদের এই ভারতবর্ষে একটি কলেজের জন্ম হলো, নাম হচ্ছে হিন্দু কলেজ। 1817 সালে ছাত্র ভর্তি হলো এই হিন্দু কলেজে। 1828 সালে মাত্র 19 বছরের একজন শিক্ষক যোগদান করলেন, তার নাম হচ্ছে ডি রোজিও। মাত্র 3 বছর শিক্ষকতা করেছেন। অসম্ভব জনপ্রিয় শিক্ষক। ছাত্রদেরকে বলেছিলেন, শ্রেণীকক্ষে পাঠদানের বাইরেও জীবন আছে, এসো, আমি তোমাদেরকে উন্মুক্ত জীবনে নিয়ে যাব, আমি তোমাদেরকে মুক্ত চিন্তায় নিয়ে যাব। এই অসম্ভব জনপ্রিয় শিক্ষক পড়াতেন শেক্সপিয়ারের নাটক, শ্রেণীকক্ষে পারফরমেন্স করতেন। এই জনপ্রিয় শিক্ষকের বিরুদ্ধে একদিন হিন্দু কলেজের কিছু অযোগ্য অপদার্থ শিক্ষক লেগে 1831 সালে তাকে চাকরিচ্যুত করলেন, যখন তার বয়স মাত্র 22 বছর। ডি রোজিওকে চাকরিচ্যুত করলেন এবং যথারীতি একটি অশ্লীল অভিযোগ দিয়ে। ডি রোজিও সহ্য করতে পারলেন না এত অপমান, এত গ্লানি, এত লজ্জা। ডি রোজিও অসুস্থ হয়ে পড়লেন। 1831 সালের জুলাই মাস। ডি রোজিও অসম্ভব অসুস্থ। সকালবেলা থেকে তার রক্ত বমি হচ্ছে, চোখ গড়িয়ে জল পড়ছে। সকলে বুঝতে পারলো ডি রোজিও আর বাঁচবেন না। খ্রিস্ট ধর্মের নিয়ম অনুযায়ী গির্জা থেকে ফাদারকে ডেকে আনা হলো। পরন্ত বিকেলে ওই কলিকাতায় ডি রোজিও যেখানে শুয়ে আছেন তার পাশে বসে ফাদার বাইবেল পড়ছেন। কিছুক্ষণ পরে ফাদার বললেন, ডি রোজিও, আমি বাইবেল পাঠ করছি, তুমি শ্রবণ করো। ডি রোজিও কোনো কথা বললেন না। আরো কিছুক্ষণ পরে ফাদার বললেন, ডি রোজিও, তুমি তোমার ঈশ্বরের নাম স্মরণ করো। ডি রোজিও তখনও কিছু বলেন না। পশ্চিম কলকাতায় সূর্যটা তখন ডুবছে। 1831 সাল জুলাই মাস। ঊর্ধ্বশ্বাস উঠেছে ডি রোজিওর, মুখ দিয়ে গল গড়িয়ে রক্ত, চোখ গড়িয়ে জল। সকলে বুঝতে পারলো আর বেশিক্ষণ তার আয়ু নেই। এবার ফাদার বললেন, ডি রোজিও, তোমার শেষ যদি কোনো ইচ্ছে থাকে তাহলে বলো। এবার খুব ক্ষীণ কণ্ঠে ডি রোজিও বলল, ফাদার, আমি একজন শিক্ষক, আমি আমার জীবনের শেষ সময়ে আমার একজন ছাত্রকে দেখতে চাই। ফাদার বললেন, বলো ডি রোজিও, তোমার কোন ছাত্রকে তুমি দেখতে চাও? এবার ডি রোজিও ক্ষীণ কণ্ঠে বললেন, ফাদার, আমার ছাত্র রসিক রঞ্জন মল্লিক, আমি তাকে দেখতে চাই। ফাদার কথাটি শুনে বললেন, কে রসিক রঞ্জন মল্লিক? ঘর থেকে ছুটে বেরোলো ডি রোজিওর বোন লোরা। বেরিয়ে এসে সে ঘর থেকে বেরিয়ে বাইরে এসে দাঁড়িয়েছে। একবার চিন্তা করুন, 1831 সাল, কলিকাতায় ডি রোজিওর বাড়ির সামনে কোন মানুষগুলি দাঁড়িয়ে আছে? দাঁড়িয়ে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, দাঁড়িয়ে আছেন কিশোর মাইকেল মধুসূদন দত্ত, দীনবন্ধু মিত্র, প্যারীচাঁদ মিত্র সহ সেই সময় 19 শতকের সকল বিদগ্ধ জন, যারা কেউ ছিল তার শ্রেণীকক্ষের ছাত্র, কেউ ছিল তার ভাব ছাত্র, ভাব শিষ্য, যাদেরকে ইয়ং বেঙ্গল বলা হতো। লোরা এসে বললেন, তোমাদের মধ্যে রসিক রঞ্জন মল্লিককে? শুকনো একটা ছেলে রসিক রঞ্জন বলল, আমি। বললো, আমার দাদা তোমাকে একটু দেখতে চান। রসিক রঞ্জন মল্লিক হাঁটতে হাঁটতে ঘরের ভেতরে ঢুকলেন। পরন্ত বিকেলে ডি রোজিও শয্যায় শুয়ে আছেন। খানিকক্ষণ বাদে তার মৃত্যু হবে। পায়ের শব্দে একটুখানি চোখ খুলে তাকালেন, দেখলেন রসিক রঞ্জন মল্লিককে। ওই খাটের মধ্যে থেকে বাঁ হাতটা আগিয়ে দিলেন রসিক রঞ্জন মল্লিকের দিকে। রসিক রঞ্জন মল্লিক তার হাতটা ধরলেন। ধরবার পর শেষবারের মতো মুখ দিয়ে রক্ত বমি হলো, শেষবারের মতো চোখ দিয়ে অশ্রুপাত হলো। তারপর খুব ক্ষীণ কণ্ঠে ডি রোজিও বললেন, ফাদার, আমি ঈশ্বরকে দেখিনি ফাদার, আমি একজন টিচার। ফাদার, একজন টিচারের ঈশ্বর তার ছাত্র। ফাদার, আমি আমার ঈশ্বরের হাত ধরে তোমার ঈশ্বরের কাছে চললাম। বিদায়, বিদায় ডি রোজিও। কি অসামান্য বাণী! একজন শিক্ষকের ঈশ্বর তার ছাত্র। আমরা আমাদের ঈশ্বরের হাতটা ছেড়ে দিয়েছি বলেই আজকে এত দুর্গতি। আমরা আমাদের ঈশ্বরের হাতটা ছেড়ে দিয়েছি বলেই আজ আমরা বলতে বাধ্য হই, শ্রেণীকক্ষে ছাত্ররা চলে না, স্কুল চলে না, কলেজ চলে না, রাজনীতি রাজনীতি। বিশ্বাস করেন, ঈশ্বরের হাত ছেড়ে দিলে ঈশ্বর আপনাকে মনে রাখবে না। আসুন না আমরা ওই ঈশ্বরের হাতটা ধরি, যে ঈশ্বরের হাত ধরে একজন আকিল উদ্দিনের জন্ম হবে, যে ঈশ্বরের হাত ধরে
একজন আতিউরের জন্ম হবে। ওকে, থ্যাংক ইউ। এখন আপনাদের